নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন দেবাশিস বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প আমি গোপাল। কলেজ ক্যাম্পাসের মেন গেট পর্যন্ত বাবাকে পৌঁছে দিয়ে গেল মীরা। গেটের পাশে পাম গাছের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। ফুটপাতের ভিড়ে হারিয়ে যাবার আগে বাবা পেছনে ফিরে একবার ওর মুখের দিকে তাকালেন। চশমার কাছে বোধহয় ধুলো পড়েছে মীরার। মাথা নিচু করে আঁচল দিয়ে কাঁচ মুছতে মুছতে বুকের ভেতরটা গুমড়ে উঠল। চিঠি দিও বাবা, চিঠি দিও। মা আর দাদাকে বলো চিঠি দিতে। কথাটা অনিলবাবুর কানে পৌঁছলো কিনা বোঝা গেল না। মীরা চোখ তুলে দেখল দুপাশের ফুটপাতে ভিড় বয়ে যাচ্ছে, বাবা নেই। হোস্টেলের 3 তলায় মীরা ওর নিজের ঘরে ফিরে গেল। মাঝারি সাইজের ঘর, 4 কোণে 4টে চৌকি। আরও 3 জনের সঙ্গে মীরাকে এই ঘর ভাগ করে নিতে হবে। এই প্রথম সে বাড়ির বাইরে থাকবে। লাভপুর গ্রামে মেয়েদের স্কুলে বরাবরই সে প্রথম হতো। লাভপুর নামেই গ্রাম, আসলে ছোট্ট একটা শহর। স্কুল, কলেজ, রেজিস্ট্রি অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, কয়েক বেডের হাসপাতাল, ছোট্ট লাইনের ট্রেন ও স্টেশন, বিডিও অফিস, কি নেই এখানে? দরদালান, মরচে পড়া টিনের চালাঘর, আর তার চেয়েও বেশি সুন্দর সব মাটির কোঠাবাড়ি নিয়ে তবু একা মনে প্রাণে গ্রাম। মীরাদের বাড়ি এই লাভপুরে। মীরার বাবা অনিলবাবু বিডিও অফিসে কাজ করেন। পরীক্ষায় তার মেয়ে ভালো রেজাল্ট করে এটা তিনি জানেন। পড়শি ও অফিসের সহকর্মীরা যে মীরার প্রশংসা করে তাও তাঁর কানে আসে। কিন্তু তিনি কখনো ভাবেননি মেয়েকে হোস্টেলে রেখে পড়াতে হবে। ভেবেছিলেন গ্রামে তো কলেজ আছেই, সেখান থেকে পাশ করার পর না হয় কলকাতা বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মেয়েকে ভর্তি করে দেওয়া যাবে। কিন্তু সব হিসেব বদলে গেল মীরার রেজাল্ট বেরোনোর পর। এত ভালো রেজাল্ট করলো মীরা যে ওকে কলকাতার কোনো নামী কলেজে ভর্তি না করে দিলেই নয়। এই এক ক্লান্তিকর অসুবিধা মফস্বলের। ভালো পড়াশুনো আর ক্যান্সার রোগের চিকিৎসা, দুটোর জন্যই কলকাতায় ছুটে আসতে হয় মফস্বলের মানুষকে। মীরা এসেছিল। ট্রেনে জানলার ধারে বসে থাকতে থাকতে হাওয়া এসে চুল এলোমেলো করে দিয়ে গিয়েছিল ওর। বাবাকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছিল। মাইলের পর মাইল অন্ধকার মাঠের ভিতর দিয়ে বাড়ি ফেরার পথে কলকাতার রাস্তার হঠাৎ দেখা আলো, স্টেশনের ভিড়, ট্রেনের ঘণ্টা, সবুজ লণ্ঠন, আলাদা আলাদাভাবে এসবের কোনো অস্তিত্বই থাকলো না ওর কাছে। কয়েকদিন হলো মীরার ক্লাস শুরু হয়েছে। ক্লাসের 2-1জন ছেলেমেয়ের সঙ্গে ভাবসাবও হয়েছে ইতিমধ্যে। হোস্টেলের রুমমেটদের মধ্যে মীরাই সবচেয়ে জুনিয়র। 3 রুমমেটকে সে দিদি বলে ডাকে। ওর ক্লাসেরও একটি মেয়ে আছে হোস্টেলে, নাম মালা, তবে সে থাকে 1 তলায়। মীরার ইচ্ছে হলেও সবসময় ওর দেখা পায় না। মালা কলকাতারই মেয়ে, বাড়ি আলিপুরে। বরাবরই হোস্টেলে থেকে লেখাপড়া করেছে। আগে ছিল ডাউহিলে। ফার্স্ট ইয়ার অনার্সের ছাত্রী হলে কি হবে, এর মধ্যে উঁচু ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গেও মালার দারুণ বন্ধুত্ব জমে উঠেছে। সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যায় মালা, ফেরে একেবারে রাত 9টায়। 9টার মধ্যেই হোস্টেলে ফেরার নিয়ম। আরও দেরি করে ফেরার নিয়ম থাকলে মালা নিশ্চয়ই সেই সময়েই ফিরত। একটা কথা মীরা বুঝতে পেরেছে, এখানের আবহাওয়াটাই আলাদা। লাভপুরে তালগাছের ফাঁকে ফাঁকে লাল মাটির উপর দিয়ে যে হাওয়া বয়ে যায়, যে আলো ওঠে, সেই হাওয়া সেই আলো এখানে নেই। হারিয়ে যাওয়া সেই আলো হাওয়ার খোঁজে পাগল হওয়াও বোধহয় কোনো কাজের কথা নয়। কিন্তু মীরার অসুবিধাটা এখানেই। যে স্বপ্ন বুকে পুষে রাখতে হয়, যে স্বপ্নের কথা মুখ ফুটে কাউকে বলা যায় না, সেই স্বপ্ন আর ভালো লাগাগুলোকে সে কেন এখানে খুঁজে পেতে চাইছে? কে শুনবে ওর কথা? ওকে বুঝতে পারবে কি? নতুন একজন অধ্যাপক ক্লাস নিচ্ছেন কয়েকদিন হলো। সবে আমেরিকা থেকে ফিরেছেন। বয়স বেশি নয়, মুখে চোখে একটা ছেলে মানুষই ভাব, তাতে বয়সটা আরও কম দেখায়। পড়ানোর ভঙ্গিটাও চমৎকার। সপ্তাহে মাত্র 2টো ক্লাস নেন, কিন্তু ওই 2টো ক্লাসের জন্যই মন পড়ে থাকে মীরার। সেদিন সে একটু বেশি সাজগোজও করে, ক্লাসে গিয়ে উসখুস করে, প্রশ্নের ছলছুতোয় নতুন স্যারের দৃষ্টি আকর্ষণের সুযোগ খোঁজে। 2-1বার উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতেও চায়,
কিন্তু আর হয়ে ওঠে না, সব কিছু গুলিয়ে যায়, সবার অজান্তে হাত পা কেঁপে ওঠে। তারপর সত্যি মীরা একদিন একটা প্রশ্ন করে বসে। আমেরিকা ফেরত যুবক সৌমেন্দু প্রশ্ন শুনে হেসে উঠলেন। তুমি তো একেবারে এলিমেন্টারি প্রশ্ন করেছ, স্কুলের প্রশ্ন। হাসির ঝড় বয়ে গেল ক্লাসে। সে ঝড়ের ধুলোবালি গায়ে লাগলো মীরার। বেঞ্চে বসে পড়ার মুহূর্তে ওরই মধ্যে সে দেখল বেশি হাসছে মালা। এরকম হাসির কথা যেন সে আগে কখনো শোনেনি। মীরা আরও দেখল নতুন স্যার হাসি সামলে নিয়েছেন বটে, কিন্তু সেই যে তিনি মালার দিকে তাকিয়ে আছেন, চোখ আর ফেরাতেই পারছেন না বটে। সে চোখে স্পষ্ট একটা ভাষা খুঁজে পেল মীরা। নিজের ওপর ঘৃণা হলো। নিজেকে হাস্যকর করে তোলার এরকম একটা সুযোগ কেন সে করে দিল? চেয়ার টেবিলের কাঠগড়ায় নতুন স্যারকে দাঁড় করিয়ে সে শুধু মনে মনে বলল, কেন এমন করলেন? ভাবতাম আপনার ভালো লাগাটাও অন্যদের মতো নয়, কিন্তু যা কিছু সস্তা ও সহজ তাতে আপনার মন ভরে না। ছুটির ঘণ্টা বাজল। তারপরে অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকলো মীরা। দূর থেকে ভেসে আসছে ছেলে মেয়েদের গলার শব্দ, বুকের ভিতরের নৈশব্দ তাতে আরও বেশি করে বেড়ে যাচ্ছে। মীরা এবার হোস্টেলে ফিরে যাবে। ক্যান্টিনে কিছু খেয়ে নিয়ে পায়ে পায়ে উঠে যাবে 3 তলার ঘরে। বারান্দায় একটা চেয়ার এনে বসবে। দেখতে দেখতে ফুরিয়ে যাবে শেষ চৈত্রের বিকেল। চোখের সামনে মস্ত বড় আকাশটা জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাবে। অন্ধকার নামবে। লাভপুর গ্রামের খোয়াই আর কোপাই নদীর তীরের শান্ত নরম অন্ধকারের চেয়েও এই অন্ধকারের রং গাঢ়। অন্যমনস্ক বিষণ্ণ মীরা ক্যান্টিন থেকে বেরিয়ে নেহাত অভ্যাসবশে লেটার বক্স খুলল। পরশুই তো বাবার চিঠি পেয়েছে। তার আগের দিন পেয়েছিল মা ও দাদার চিঠি। বাবা অফিসে বসেই চিঠি লেখেন। লেখার পরই ডাকঘরে পাঠিয়ে দেন বেয়ারার হাতে। দাদা বরং চিঠির শেষে মায়ের জন্য জায়গা রেখে দেয়। না, আজ মীরার কোনো চিঠি আসার কথা নয়। লেটার বক্সে 3-4টে পোস্টকার্ড আর নীল একটা খাম। অবাক হলো সে। নীল খামটা ওর নামেই এসেছে। যে পাঠিয়েছে খামের উপরে বা পিছনে তার নাম নেই। লেখা আছে কুমারী মীরা মুখোপাধ্যায়। তারপর ঠিকানা। হাতের লেখাটা খারাপ নয়। আবার কে চিঠি লিখলো আমাকে? সিঁড়ি দিয়ে ওঠার সময় মীরা খাম সাবধানে ছিঁড়তে ছিঁড়তে ভাবল, আকাশে সন্ধ্যার ছায়া পড়েছে আগেই। সিঁড়িতে পড়েছে তারই ম্লান দাগ। 3 তলার বারান্দায় রেলিংয়ে ঠ্যাস দিয়ে মীরা দাঁড়ালো। চিঠিটা খুলল। আগে দেখে নিল কার লেখা। ইতি, তোমার গোপাল। কে গোপাল? গোপাল নামে কাউকে সে চেনে বলে মনে পড়ছে না। ঠিকানাটা দেখল, গ্রাম ও ডাকঘর লাভপুর। লাভপুরে ছেলেদের ভিড়ে কার নাম গোপাল? বিল্টু, অনিরুদ্ধ, সোমনাথ, এদের মুখগুলোই তো ভেসে উঠছে এখন। আর অন্য কাউকে সে চেনে না। পাড়া গাঁয়ের সকালে কিংবা ম্লান বিকেলগুলোই তবে কি এই গোপাল তার আসা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকত? কিংবা গার্লস স্কুলে ভর্তি হওয়ার আগে গ্রামের প্রাইমারি স্কুলে পড়তো মীরা। প্রাইমারি স্কুলের সহপাঠীদের মধ্যেও গোপাল বলে কাউকে এই মুহূর্তে তার মনে পড়ছে না। আর গোপাল নামে কোনো প্রাক্তন সহপাঠী যদি থাকেই, তাহলে এতদিন পরে সে তাকে চিঠি লিখবে কেন? মীরা, তুমি আমাকে চিনতে পারবে না। আমাকে মনে রাখার কোনো কারণ অবশ্য নেই, তবে আমি জানি একসময়ই আমি তোমার কতটা কাছাকাছি ছিলাম। তোমাকে চিঠি লেখার সেটাই আমার অধিকার। কিন্তু উপলক্ষ কিছু নেই। একটা কথাই শুধু বলার আছে, ভালোভাবে পড়াশুনো করো আর আনন্দে থাকো। জীবনে আনন্দের চেয়ে দামি আর কিছু নেই। আমার নিজের জীবন থেকে আনন্দ হারিয়ে গিয়েছে বলেই তোমার মধ্যে তার সার্থকতা দেখতে চাই। কাকাবাবু, কাকিমা আর সমীরণদা ভালো আছে। ভালোবাসা যেন। ইতি, তোমার গোপাল। চিঠিটা বারবার পড়ল মীরা। ক্লাসের বিশ্রী অভিজ্ঞতার পরেই চিঠি সন্ধ্যাবেলা তার গায়ে ছড়িয়ে দিল দূর কোপাই তীরের হাওয়া। কিন্তু যত মুশকিল এই গোপাল নামটা নিয়ে। চিনি না, চিনি না, চিনি না, মীরা বারবার বলল। অভিভাবকের ভঙ্গিতে চিঠি লিখেছে গোপাল। স্নেহ ও মমতাটুকু লুকিয়ে রাখার চেষ্টা করেনি। লিখেছে, তোমার কাছাকাছি ছিলাম, ঠিক বোঝা গেল না। একটা কথা অবশ্য বোঝা গেল, গোপাল আমাদের বাড়ির সব খোঁজ খবর রাখে। আমার ঠিকানা জানে।
না হলে এই চিঠি সে লিখবে কি করে? মীরা ভাবল। নীলখামের চিঠি আবার এলো ঠিক 1 সপ্তাহ পরে। মীরা, আমার আগের চিঠি পেয়েছ নিশ্চয়। একটা কথা অন্তত বুঝতে পারবে, তোমার চলার পথের দিকে আমরা তাকিয়ে আছি, গ্রামের মানুষ ও আমি। এটাই তোমাকে সাহস যোগাবে দুর্দিনে। লাভপুরের ঠিকানায় চিঠি দিলে আমি পাবো, কিন্তু আমি চাই না তুমি আমাকে কোনো চিঠি লিখো। চিঠি লিখে বলার কথাটাকে নষ্ট করে ফেলো না। হয়তো আমিও আর চিঠি লিখব না তোমাকে। মুখ ফুটে তুমিও হয়তো কোনো দিন কিছু বলতে পারবে না আমাকে। সম্পর্কটা হয়তো এভাবেই থেকে যাবে চিরদিন। থাকুক। অব্যক্ত ভাষার চেয়ে সুস্পষ্ট আর কিছু নেই। আমাকে তোমার যা কিছু বলার থাকবে তা আমি দূর থেকেই বুঝতে পারবো। আগে যেমন তোমার কাছাকাছি ছিলাম এখনও তেমনি আছি, বরং বেশি করে আছি। সকলের সঙ্গে মিশে আছি। আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে না। আমার সব ভালোবাসা থাকলো তোমার জন্য। ইতি, তোমার গোপাল। মীরার চোখ ঝাপসা হয়ে যায়। ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। যখন একা থাকে তখন বেশি করে তার সান্নিধ্য পেতে চাই। তাকে প্রত্যাখ্যান করতে হলেও তো একবার চোখে দেখা দরকার। আর যদি তাকে ভালোবেসে ফেলি? সেই মীরা আর নেই। 2টি নীলখাম তার জীবন বদলে দিয়েছে। তাকে একজন ভালোবাসে, সব সময় সে তার কাছে আছে। ঘনিষ্ঠতার এই উপলব্ধিটুকু মীরাকে শিখিয়েছে কিভাবে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে হয়, কিভাবেই বা উপেক্ষা করতে হয় ক্ষুদ্রতাকে। মীরা মনে মনে বলে, আমিও তোমার কাছে আছি, তোমাকে ভালোবাসার সুযোগ দাও। তারপর যদি তোমাকে ফিরিয়েও দিই, আমার মনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু তোমার মনে আমি কোনো দুঃখ দিতে চাই না, ভালোবাসতেই চাই তোমাকে। যদি না পারি সেটা আমারই ব্যর্থতা। গরমের ছুটিতে লাভপুরে গিয়ে গোপালকে খুঁজে বের করতে হবে। মীরা আগে থেকেই মনে মনে ঠিক করে এসেছে। হাটতলা, থানাপাড়া, বিরাম মন্দির, ফুল্লোড়াতলা, বন্ধুদের সঙ্গে বেড়াতে বেড়াতে ছেলেদের লক্ষ্য করেছে মীরা। কাউকেই তার গোপাল বলে মনে হয়নি। এ এক অদ্ভুত ব্যথা ভরা রহস্য। সাহস করে মীরা কথাটা বন্ধুদেরও বলতে পারেনি। কে জানে ওরা হাসাহাসি করবে কিনা। কোপাই নদীর ব্রিজ পেরিয়ে সাঁওতাল পাড়ায় বেড়াতে বেড়াতে মীরার কেমন যেন মনে হয়, হঠাৎ যদি গোপাল আসে এখানে। গোপালের বদলে হুড়মুড় করে এসে পড়ে ছোট লাইনের ট্রেন। ধোঁয়া উড়িয়ে ব্রিজ পেরিয়ে চলে যায়। ওই ট্রেনে কি গোপাল আছে? লাভপুরের স্কুলগুলোতেও এখন গরমের ছুটি। আসা যাওয়ার পথে ছেলে মেয়েদের ভিড় নেই। আচ্ছা, সেই ছেলেটার নাম কি? মীরা মনে মনে ভাবল। রোজ স্কুল থেকে ফেরার পথে যে ওকে শোনাতো, কালো হলে কি হবে, কালো গোলাপের মতো সুন্দর। হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম তো তিমির। আর একটি ছেলে মীরাকে একদিন বলেছিল, তোমার কিছু হারিয়েছে, আমি সেটা খুঁজে পেয়েছি। না, আমার গোপাল ওভাবে কথা বলে না। শেষ পর্যন্ত মীরা একদিন দাদাকে জিজ্ঞেসই করে ফেলল কথাটা। দাদা, গোপাল নামে কাউকে চিনিস? আমাদের গ্রামেই বাড়ি। কিছুক্ষণ ভেবে সমীরণ বলল, কোন পাড়ায় বলতে পারিস? তাহলে তো আমি নিজেই চিনতে পারতাম। না, গোপাল নামে কেউ নেই এখানে। বিকেলে আবার ছোট লাইনের স্টেশনে গিয়ে বসে থাকলো মীরা। ট্রেন চলে যাবার পর বাস স্ট্যান্ডের দিকে গেল। উদ্ধারণপুরের বাস থেমে আছে। শিউড়ি যাবার বাসটাকেও দূরে দেখা যাচ্ছে। পানবিড়ির দোকান, পাইস হোটেল, খড়ের চালাঘরে সেলুন। জীর্ণ হৃৎপিণ্ডের মতো একটা হ্যাঙ্কিং মেশিন চলেছে টিপ টিপ শব্দে। পিচ রাস্তা দিয়ে হাঁটতে লাগলো মীরা। তারপর মোরামের ডাঙায় নেমে পড়ল। তালবাগানের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলো। হাজার হাজার তালগাছ, ছায়াচ্ছন্ন মাটির পথ, নীল সবুজ মেঘ যেন নেমে এসেছে মাটিতে। কিন্তু কোথায় গোপাল? না রে, আমি তোকে ভুল বলেছি। বাউরিপাড়ায় একজনের নাম গোপাল। ডোমপাড়াতেও একজন গোপাল আছে, বুড়ো গোপাল। গোপাল বাউরিরও বয়স কম নয়। গতবার তো আমাদের খড়ের চাল গোপাল বাউরি ছেয়ে দিয়ে গেছে। ছুটি ফুরিয়ে গেল মীরার। ভোরবেলার বাসে আমোদপুর স্টেশন আর বিশ্বভারতী প্যাসেঞ্জার। বাস ও ট্রেন দুটোতেই খুব ভিড় হয়। এবার মীরার সঙ্গে বাবা যাচ্ছেন না। মীরা একা এসেছে, ফিরবেও একা। বাবা ও দাদা ওকে লাভপুরে বাসে চাপিয়ে দিতে এসেছে। ঘুম জড়ানো চোখে ট্রেন ধরানোর তাড়া থাকে ড্রাইভারের। লোক উঠতে না উঠতেই কন্ডাক্টর ঘণ্টা বাজিয়ে দিল।
ছাদের উপর থাকলো মীরার বাক্স বেডিং, কিন্তু কাঁধে ঝোলানো ব্যাগটা, ওই ব্যাগেই তো প্র্যাকটিক্যাল খাতাগুলো ছিল দরকারি নোটিশ। কলেজ খুললেই পরীক্ষা। আমোদপুরে যাত্রীদের নামিয়ে মর্নিং কোটের প্যাসেঞ্জার নিয়ে বাস সিউড়ির পথে উধাও হয়ে গেছে। ট্রেনের ঘণ্টা হয়েছে। ডিস্ট্যান্স সিগন্যালের কাছে দেখা যাচ্ছে কালো মেঘ। বিশ্বভারতী প্যাসেঞ্জার আসছে। স্টেশনে থই থই ভিড়। ঠিক এই সময়েই কাঁধে ঝোলানো ব্যাগটার কথা মনে পড়ল মীরার। বাসে পড়ে থাকলো না তো? নাকি শেষ মুহূর্তে মা বাক্সের মধ্যে ব্যাগটা ভরে দিয়েছেন? বাক্স খুললে দেখবে সে সময়ও তো নেই। তবে কি এই ট্রেনে যাবে না মীরা? বাড়ি ফিরে যাবে? গমগম ভিড়ের মধ্যেই মীরা স্পষ্ট শুনল একটা মোটর বাইক এসে থামল স্টেশনের দরজায়। পাজামা পাঞ্জাবি পরা ছিপছিপে একটা তরুণ তাড়াতাড়ি মোটর বাইকটাকে পাশে রেখে ছুটে চলে এলো প্ল্যাটফর্মে, কাঁধে খদ্দরের ব্যাগ ঝোলানো। ব্যাগটাকে চিনতে পারল মীরা। এতক্ষণেই ব্যাগটারই সে খোঁজ করছিল। হুড়মুড় করে ট্রেন এসে পড়েছে। ছেলেটি মীরার হাতে ব্যাগটা তুলে দিয়ে বলল, আমি গোপাল, ব্যাগটা তুমি লাভপুর বাসস্ট্যান্ডে ফেলে এসেছিলে। ট্রেনে উঠল মীরা। ট্রেন নড়ে উঠল। মীরা কোনো রকমে ট্রেনে উঠতে পেরেছে। এই গোপালকে কি সে কখনো চোখে দেখেছে? চেনে কি ওকে? মনে পড়ে না। জানালা দিয়ে মুখ বাড়িয়ে গোপাল আর তার মোটর বাইকটাকে দেখতে পেল না মীরা। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।